যে আওয়ামী লীগ ছিল সে আওয়ামী লীগই হবে, সেই আওয়ামী লীগ হবে। মাসুদ কামাল গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তিনি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল, মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র গণমাধ্যমে দেখা যায় বাস্তবতা তার চেয়ে অনেক ভালো। অন্যদিকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেপ্তারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক সংবাদ প্রতিবেদনে আজকে কথা বলেছেন। আজকে তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যেটা বলছে হিউম্যান রাইটস ওয়াচ যে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা। তারা বলছে এশিয়া অঞ্চলের সেই প্রতিবেদনে এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুড়ে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক, অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তি বলছে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে। অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী আইনে আটক রাখা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে। এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দিচ্ছে। এই যে এই সরকার শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দেয়, এমন একটা কমপ্লিমেন্ট পেল, সেটা কেমন লাগবে ডক্টর মোহাম্মদ ইউনূসের? কেমন লাগলো উনি বলতে পারবেন, কারণ ওনার ফিলিংস আর আমার ফিলিংস এক হবে না। আমি তো আগে মনে করতাম ওনার খুবই খারাপ লাগবে, কিন্তু তারপর তো উনি হেসে হেসে কথা বলেন, হয়তো খারাপ লাগে না, অথবা এটা উনি এনজয় করেন, এটা ওনার ব্যাপার। ওনার ব্যক্তিগত সহ্য ক্ষমতা, ওনার ব্যক্তিগত রুচি, বুদ্ধিমত্তা, বয়স, অনেক কিছু ভিন্ন আমার চেয়ে, তো এটা আমরা সাধারণ মানুষ বুঝবো না। তবে আমি আপনার এই কথাগুলির মাঝখানে একটু ধরিয়ে দিই একটু। সেই জিনিসটা হলো আপনার ওই প্রেস সেক্রেটারি সাহেব গতকালকের যে প্রোগ্রামটা, ওই প্রোগ্রামে একটা কথা বলেছিলেন যে আইন শৃঙ্খলা নিয়ে যখন নাকি তারা যে প্রবন্ধটা ওখানে পড়া হচ্ছিল, উনি বলছিলেন যে এগুলি ঠিক না, বাস্তবতা অনেক ভালো। এবং উনি এটাও বলেছিলেন বাংলাদেশের এই সমস্ত মানবাধিকার সংস্থাগুলো লোকাল পত্রিকার উপর ডিপেন্ড করে এই সমস্ত ডাটাগুলি বের করে, কাজে এটা গ্রহণযোগ্য না। মানে আমি যেন শুনতে পাচ্ছি হাসান মাহমুদের কথা প্রতিধ্বনি আর কি, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, ওটা মানে ইকো শুনতে পাচ্ছিলাম। এবং উনি ফিনিশিং দিয়েছেন যে উচিত হবে এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে এই ধরনের ওই নামটা উচ্চারণ করছেন হিউম্যান রাইটস ওয়াচ, এবং আরও একটা সংগঠনের নাম উচ্চারণ করছেন, ওনাদের একটা মানে আপনার মানে প্রতিবেদন দেওয়া। আল্লাহর কি রহমত, তাদের ফলো করা উচিত। আল্লাহর কি রহমত পরের দিনই, বুধবার দিন এবং বৃহস্পতি পরের দিন, আল্লাহর রহমতে পরের দিন হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদনটা দিয়েছেন। আমার জানার খুব ইচ্ছা এই যে আপনার হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের ব্লেন্ডিংয়ে সংকর প্রক্রিয়া যে নিয়ে আসছেন আমাদের এখন কথা বলছেন, উনি এখন কি বলেন? হিউম্যান রাইটস ওয়াচ তো বলছে, হিউম্যান রাইটস ওয়াচ কথাটা শেষ করছে কীভাবে? পুরো প্রতিবেদনটা আমি পড়ছি, প্রতিবেদনের শেষ দিকে কী বলা হয়েছে আমি আপনাকে, ওইটা আবার প্রথম আলো অনুবাদও করছে, প্রথম আলো অনুবাদটা ভালোই করছে, আমি পড়ে দেখছি। তো শেষটা থেকে আমি শেষ প্যারাটা পড়ি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমার্থক হয়ে উঠছে, রাজনৈতিক দমন পীড়নের সমার্থক হয়ে গেছে আইনটা। এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত। কি ধরনের নির্বাচন? নিরাপদ ও অংশগ্রহণমূলক করতে পারে। আমি বলছি না এটা বাইবেল, এটা কিন্তু আমি বলছি না এটা বাইবেলও না, কিন্তু যাদের মানে কাছ থেকে একটা বক্তব্য প্রতিবেদন আশা করেছিলেন আমাদের প্রেস সেক্রেটারি সাহেব, তো ওনাদের বক্তব্য হলো এইটা। তো এখন বিষয়টা হলো জানেন কি, আমরা সবসময় জানি যারা সরকারে থাকে না তারা মনে করে যে তারা যেটা দেখতেছে যেভাবে দেখতেছে এইটাই প্রকৃত দেখা, অন্য কিছু দেখা না, এটা তারা মনে করে। এবং তারা জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায়, তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা যেভাবে ভাবছে এটাই জনগণের চিন্তা। আমাদের দেশের সরকারগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে, তারা জনবিচ্ছিন্ন হয়ে যায় খুব দ্রুত। এই শফিকুল আলম একসময় সাংবাদিক ছিল ভাই, সে একসময় সাংবাদিক ছিল,
সে তো মানুষের সঙ্গে মিশতো, এত দ্রুত কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেল এই 6 মাসের ক্ষমতায়, এটা ভাই আমি বুঝি না, 1-1.5 বছরের ক্ষমতায়, এটা ভাই আমি বুঝি না। জি মাহিন সরকার, ওই রিপোর্টে আরও যেটা বলা আছে, সেখানে বলা আছে যে গত 4 সেপ্টেম্বর জামিন শুনানির সময় মঞ্জুরুল আলম পান্নাকে হেলমেট হাতকড়া এবং বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে আদালতে আনা হয়। সেই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অন্য এক সাংবাদিকের উপর হামলা চালান। গ্রেপ্তার এক ব্যক্তির পরিবারের একজন সদস্য হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, এমনকি এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠানও ছিল না, এটি ছিল একটি আলোচনা সভা, তাহলে এটিকে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে? ওই ব্যক্তি আরও বলেন, এসব মানুষ কারাগারে আছেন, কিন্তু যারা তাদের উপর হামলা চালিয়েছে তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এই সরকারকে ঘুরে ফিরে আওয়ামী লীগ সরকারের মতোই মনে হচ্ছে। একজন রাজনৈতিক কর্মী হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, হয়তো সন্ত্রাসী হিসেবে কারাগারে থাকা, নয়তো উচ্ছৃঙ্খল জনতার হামলার শিকার হওয়া, এছাড়া এখন আমাদের হাতে কোনো বিকল্প নেই। আমি বলছি না যে দোষীদের শাস্তি হওয়ার দরকার নেই, তবে এটি হতে হবে একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থার অধীনে, যা দিতে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচকে ভুক্তভোগীরা এমনটা বলেছেন। এটা অন্তর্বর্তী সরকারের জন্য কতটা স্বস্তির হলো? দেখুন, সর্বপ্রথম আমি বলতে চাই যে আমি এনসিপির একজন দায়িত্বশীল হিসাবে এখানে এসেছি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল হিসাবে আমি এখানে আসিনি। এই সরকারের বিভিন্ন ব্যাপারে আমাদের অবজারভেশন আছে, আমরা বিভিন্ন সময়ে জানিয়েছি এবং এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা আপত্তিও তুলেছি। এখন এই পুরো প্রশ্নটি বা পুরো প্রক্রিয়ার সাথে তো আমি কোনোভাবে জড়িত না। এখানে সর্বপ্রথম যে যার এজেন্সি আছে তাকেই কোশ্চেনটা করা উচিত। তারপর যেহেতু আমাকে প্রশ্নটা করেছেন, এটি আমি বলতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখতে পেয়েছি হয়তো সরকারের তরফ থেকে এই সমস্ত বিষয়ে বা যে ব্যাপারে নিয়ন্ত্রণ থাকা দরকার, অনেকাংশেই নিয়ন্ত্রণ তারা বিভিন্ন জায়গায় করতে পারেননি। তারপরও তাদের হয়ে উত্তর দেওয়াটা আমি এখানে সমীচীন মনে করছি না। এখন এই ব্যাপারে আসলে পুরোপুরি আমার এখতিয়ার বহির্ভূত থাকে। যে ঘটনাটির কথা বলেছি, সেই ঘটনা নিয়ে এনসিপির কোনো মন্তব্য নেই? যে সাংবাদিক পান্নাকে যে আটক করা হয়েছে এবং জামিন না দেওয়ার বিষয়ে তার স্বজনরা যা বলছেন, সেটা নিয়েও এনসিপির কোনো বক্তব্য বা মন্তব্য নেই? দেখুন, এখন পর্যন্ত এনসিপির তরফ থেকে সাংবাদিক পান্নার ব্যাপারে কোনো কনসার্ন জানানো হয়নি। এখন এনসিপির সাংবাদিক পান্নার সাথে যে ব্যাপারটি হয়েছে, যদি আসলে অন্যায় হয়ে থাকে, এনসিপি অবশ্যই মনে করে যে যদি আসলে কেউ দোষী হয়ে থাকে তাহলে সে শাস্তি পাবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই, এবং আইনগত প্রক্রিয়ার বাইরে কোনো প্রকার মব ক্রিয়েট করে বা কোনো প্রকার অন্য কোনো মাধ্যমে তাকে শাস্তি দেওয়া বা তার উপরে রাগ ক্ষোভ ঝাড়া, এগুলো এনসিপি সমর্থন করে না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে। এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত। মীনাক্ষী গাঙ্গুলি কি সরকারকে কোনো বার্তা দিলেন? প্রথম কথা হচ্ছে, মানবাধিকারের একটা আন্তর্জাতিক রাজনীতি আছে এবং মানবাধিকারের রিপোর্টগুলো আমাদেরও গণমাধ্যমে কোন প্রেক্ষিতে কোন টোনে আলোচনা হয় সেটার একটা পলিটিক্স আছে। দেখেন, গত পরশুদিন বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে গুমের 2টা মামলার চার্জশিট হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সাবেক প্রধান, গোয়েন্দা সংস্থার ডিজিএফআইয়ের সাবেক 5 জন প্রধান সহ প্রায় 22 জনের এগেনস্টে ক্রস মামলার আছে, চার্জশিট দেওয়া হয়েছে। এবং আমি দেখলাম যে আমরা যারা রেগুলার টেলিভিশনে যাচ্ছি, মন্তব্য করতেছি, কোনো টেলিভিশনে এই বিষয়ে আমি কোনো আলোচনা টকশো শুনি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্রুটাল জেনোসাইড নিয়ে আমাদের গণমাধ্যমে যেই লেভেলের কাভারেজ দেখলাম, এবং আমি গণমাধ্যমের প্রত্যেকটা মেজর পত্রিকা টেলিভিশনের রিপোর্ট দেখলাম, সেখানে অলমোস্ট আমার দেশ ছাড়া প্রায় সবাই এটাকে খুবই একটা মাইনর সেকেন্ড পেজে এক কলামে নিচের দিকে ছোট করে নিউজ করেছে। আমি পার্সোনালি এই সপ্তাহের অথবা গত 2-3 দিনের কোনো টকশোতে এই টপিকে আলোচনা শুনি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় রিপোর্টটি আমার হাতে, আমি হাতে নিয়ে, আপনি যখন এই কথা বলছেন আমার হাতে, আপনি কেন মনে করেন গণমাধ্যমগুলো যতটা গুরুত্ব দেওয়ার দরকার ছিল দেয়নি কেন? সেটা কেন? একটা বড় কারণ হতে পারে আওয়ামী লীগের আমলে যেগুলো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমি শুনতে পেয়েছি যে বাংলাদেশের এজেন্সিগুলো এখানে সিরিয়াসলি ইন্টারফেয়ার করেছে যেন এটা নিউজ না করা হয়, নিউজ করে নিউজ নামায় নিয়েছে, এরকম ঘটনা আমি পার্সোনালি জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন মানবাধিকার নিয়ে কথা বলবো, আমাদেরকে ইকুয়ালি সাহসিকতার সাথে কথা বলতে হবে এটা নিয়ে।
এবং মাসুদ ভাই কারেক্টলি বলেছে যে মানবাধিকারের বিষয়টা কোনো সরকারই খুব পজিটিভলি নেয় না, নিতে পারে না। তো সেই জন্য আমি যেটা এক্সপেক্ট করেছিলাম এই রিপোর্টগুলো যদি আমাদের একটা মানবাধিকার কমিশন ফাংশনাল থাকতো, এর প্রত্যেকটা জিনিস সিম্পলি রেফার করে দেওয়া দরকার ছিল যে এই অভিযোগগুলো এসছে, এই সংগঠন এই রিপোর্টের উপরে ভিত্তি করে এটা করেছে, আপনারা এটা থরলি রিভাইজ করেন, থরলি ইনভেস্টিগেট করেন, করে যেখানে যেখানে আমার আইনের ব্যত্যয় ঘটেছে সেখানে রাষ্ট্র অ্যাকশন নেবে। প্রশ্ন হচ্ছে পলিটিক্যালি লতিফ সিদ্দিকী, পান্না, কার্জন এই ধরনের বাটপাটদের ব্যাপারে আমাদের সিরিয়াস বক্তব্য আছে, কিন্তু একটা কথা আমরা বারবার বলেছি যে হাসিনার মতো একটা ক্রিমিনাল জাতীয় শত্রুর ব্যাপারেও রাষ্ট্রকে মানে ব্রুটালি ইনসাফ করতে হবে, কারণ ইনসাফের প্রশ্নটাই হচ্ছে রাষ্ট্র, এবং এইটা যদি আমরা করতে ব্যর্থ হই যে কারো ক্ষেত্রে, তাহলে সেটাতে রাষ্ট্র কালেকটিভলি সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেইটা আমাদের সশস্ত্র বাহিনীর লোক যদি ইনভলভ থাকে, ডিজিএফআইয়ের প্রধান যদি ইনভলভ থাকে, পুলিশের, র্যাবের সাবেক ডিজি অথবা আইজি যদি ইনভলভ থাকে, অথবা যে কেউ সেখানে ইনভলভ হোক, তাদের সবার ব্যাপারে এই ন্যায্যতার প্রশ্ন, বিচারিক ইনসাফের প্রশ্ন কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। এই জন্য আমি ইনভাইট করব ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে, যে অভিযোগগুলো এসছে এগুলো সিরিয়াসলি হিউম্যান রাইটস কমিশন অথবা যে কোনো বডিকে রেফার করেন, ইনভেস্টিগেট করুক, ক্রস চেক করুক, যেখানে যেখানে আইনের ব্যত্যয় ঘটেছে সেখানে যেন সুবিচারের ব্যবস্থা করা হয়। জি, মাসুদ কামাল, হাসনাত আবদুল্লাহ বলেছিলেন সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন আবার সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 দেশের রাষ্ট্রদূত গিয়েছেন এবং দীর্ঘ মিটিং করেছে, এমন একটি খবর প্রকাশ হবার পর এ নিয়ে ব্যাপক আলোচনা। সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে কোনো আওয়ামী লীগ আসবে কিনা, আপনি কোনো লক্ষণ দেখেন কিনা? আসলে রাজনীতিতে এর প্রভাব কি হতে পারে, ক্ষতি কি, লাভ কি? আসবে কিনা এটা ওরা বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। এবং আসবে কোন ফর্মুলা, এটা বলেছি লক্ষণ দেখেন কিনা। হ্যাঁ, লক্ষণ দেখেন কিনা? আমি লক্ষণ দেখি না, এই কারণে কি দেখেন, আমি বলি আপনাকে, আমার বিবেচনায় মানে সাবের হোসেন চৌধুরী তো ইমিডিয়েট মানে হাসিনা যে সরকার ছিল সে সরকার একটা মন্ত্রী ছিল, ফুল মন্ত্রী, ফুল মন্ত্রী ছিল রে ভাই। হাসিনা যে দোষে দোষী সে দোষে সেও দোষী। আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করি যে অন্য অন্য অনেক মন্ত্রীরা জেলে যাচ্ছে, উনি জামিন পেয়ে গেছেন একদিনের মাথায়। ভাই কি ভাই, আমার কাছে এটা ক্লিয়ার না, কিন্তু আমি ওনার জামিন পাওয়াতে আহত হয়ে গেছি তা কিন্তু বলছি না। আমি বলছি যে ভাই সবাই তো পেতে পারে, তাহলে আর যদি অন্যরা না পায় উনিও পাবেন না। ঘটনাটা কি, উনি কি মন্ত্রী ছিলেন না গত মন্ত্রিসভার? ছিলেন তো। যে মন্ত্রী, যে গভর্নমেন্টের অধীনে এই অপকর্মগুলি হয়েছে, সর্বশেষ যে গভর্নমেন্টের আমলে গোলাগুলিগুলো মানুষকে হত্যা করা হয়েছে যে গভর্নমেন্টের আমলে, সেই গভর্নমেন্টের একজন সক্রিয় মন্ত্রী, তো উনি যদি নতুন করে আবার আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চান, তো যে আওয়ামী লীগ ছিল সে আওয়ামী লীগই তো হবে, সেই আওয়ামী লীগ তো হবে। তো উনি, ওনার চেহারা সুন্দর অথবা ওনার ক্লিন শেভড, এটাই কোনো যোগ্যতা? অথবা উনি বড় ব্যবসায়ী, এটা কোনো যোগ্যতা? অথবা উনি সালাউদ্দিনের কাছে যদি আত্মীয়, এটা কোনো যোগ্যতা? আমরা তো এই ধরনের যোগ্যতাকে বিচার করতে চাই না। আমার কাছে কথা ক্লিয়ার ভাই, ওনার নামে আমি শুনেন, বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবারই আছে, আর বাংলাদেশে প্রত্যেকটা অপরাধের শাস্তি চাওয়ার অধিকার আমাদের আছে। বাংলাদেশে কোনো অপরাধ আপনার বিচারের সম্মুখীন না হয়ে চলে যাবে, এটা আমি চাই না। যে কারোর বিরুদ্ধে কোনো বিচার আওতায় আনতে হবে। তো আপনি তো ওনার বিচার তো অন্যভাবে করতেছেন। এখন যদি শুরু থেকে আমরা টের পাই যে আপনার প্রতি এক ধরনের সফটনেস কাজ করতেছে গভর্নমেন্টের অথবা জুডিশিয়ারে, যদি টের পাই আমরা হতাশ হবো। আমাদের তো আর কিছু করার নাই, ক্ষমতা নাই। আমরা হতাশ হবো, নাহলে আনন্দিত হবো। এখানে আমরা হতাশ হবো। এখন যাকে নিয়ে আমি হতাশ হচ্ছি সে এসে নিয়ে আবার আওয়ামী লীগ করবে অথবা কোনো একটা দল করবে, সেই দলে বিদেশিরা আসুক আর যে কেউ আসুক, স্বয়ং ট্রাম্প আসলো, ভাই আমার মন্তব্য এটাই, এখানে আমার কোনো ভিন্ন মন্তব্য নেই। ডাক্তার শাখাওয়াত হোসেন শান্ত, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কে কার বাড়িতে মিটিং করছে এটা নিয়ে বিএনপির মাথা ব্যথা নাই। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন এই মুহূর্তে যখন আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না, এটা প্রায় নিশ্চিত, তখন ইউরোপের রাষ্ট্রদূতদের এই বৈঠক তাৎপর্যপূর্ণ। বিএনপির কাছে কেন মানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, বা বিএনপির কোনো মাথা ব্যথা নেই? এইটা বিএনপির মাথা ব্যথা নাই কেন সেটা বিএনপি বলতে পারবে, তবে এইটা বলতে পারবেন, আমি আশা করি আপনি যেভাবে দলটিকে পর্যবেক্ষণ করেন। এখনো এটা এমন কোনো ম্যাটার হয়ে দাঁড়ায় নাই যেটা নিয়ে বিএনপির মাথা ঘামাতে হবে। বৈঠক করেছে, দেখা করেছে, সৌজন্য সাক্ষাৎ হতে পারে। সাবের হোসেন চৌধুরী
বাংলাদেশের পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি কমনওয়েলথ যে পার্লামেন্টারি বোর্ড সেটারও তো বাংলাদেশ সভাপতিত্ব করেছে, তিনি ছিলেন। তার আন্তর্জাতিক সম্পর্ক এই পর্যায়ে আছে, ব্যক্তিগত সৌজন্য রক্ষার জন্য যেতে পারে, সেটা তো দোষের কিছু না, বা এটা বাংলাদেশের আইনেও নিষেধ না। যদি এটা কোনো রাজনৈতিক রূপান্তরের দিকে আগায়, এমন কিছু হয়, নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন তাদের পজিশন ন্যায্য যেটা রাজনৈতিক সেটা নিবে। বরং আমি আপনাকে একটা তথ্য দিয়ে একটু সাপ্লিমেন্ট করি যে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল এই মাত্র কয়েকদিনের 28 সেপ্টেম্বর, ফ্যাসিবাদে জড়িত 44,000 গ্রেপ্তার, জামিনে 73%। ফ্যাসিবাদে জড়িতদের যাই 44,000কে গ্রেফতার করেছে তার মধ্যে 73%কে জামিন দিয়েছে। সেখানে সাংবাদিক পান্নাকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 8 জনকে জামিন দেওয়া যাচ্ছে না কেন? তারা এত গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত হলে সরকারের তো উচিত ছিল সেটা কোনো না কোনোভাবে এক্সপোজড করা। যদি এক্সপোজড না করে তাহলে মীনাক্ষী গাঙ্গুলি কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা ইন্টারন্যাশনাল যারা আসুক, যাদের যে রিপোর্ট দিয়েছে এই রিপোর্টই হওয়ার কথা, যখন তাদের গ্রেফতার করেছে এবং যখন জামিন দেওয়া পর্যন্ত হয়নি তখন আমি এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি যে এইটা বাংলাদেশের জন্য অন্য একটা ক্ষতি করলো। কারণ বাংলাদেশে হয়তো তারা তাদের বয়ান খাওয়াতে পারবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্লোতে, কিন্তু বিদেশি যে আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশন, বিদেশি সংবাদ মাধ্যম, তাদেরকে সরকার যা বলবে তাই গ্রহণ করবে এমন না। মীনাক্ষী গাঙ্গুলিকে আজকে ওনাদের খারাপ লাগতে পারে, কিন্তু 16 বছর ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদকালে এই মীনাক্ষী গাঙ্গুলির সঙ্গে আমাদের নানানভাবে যোগাযোগ হয়েছে এবং আমরা বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে তাকে তথ্য দিয়েছি এবং তিনি যথাযথ রিপোর্ট করেছেন আমরা দেখেছি। সুতরাং তাকে অত বায়াসড এটা ভাববার কারণ নাই, বরং তিনি আওয়ামী লীগের আমলে যে মানবাধিকার হরণ হয়েছে সেটা নিয়ে সাংঘাতিকভাবে তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ভূমিকা রেখেছেন এবং হিউম্যান রাইটস ওয়াচ সেই রিপোর্ট করতে বলে আওয়ামী লীগ সরকার হিউম্যান রাইটস ওয়াচকে বিএনপি জামায়াতের অঙ্গ সংগঠন বলতো, আর আজকে সেই সংগঠন এই রিপোর্ট দিয়েছে। সুতরাং আপনি শুধুমাত্র লোকাল পত্রিকার থেকে নেয় বা বিভিন্নভাবে এই কথা বলে এড়িয়ে যাবেন সেটা বলার সুযোগ নাই। আওয়ামী লীগ আমলে যত হিউম্যান রাইটস ভায়োলেশনের রিপোর্ট হয়েছে, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা সবাই যে পরিসংখ্যান দিয়েছে, আমাদের অধিকার, আমাদের আইন সালিশ কেন্দ্র, এই দুইটাই তো সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে, তারা যে পরিসংখ্যান দিয়েছে এই সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে দিয়েছে, তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি, লিখেছি। আমি নিজে হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ, রাইট টু লাইফ, এ ফার ক্রাই ইন বাংলাদেশ নামে বই লিখেছি আমি। সুতরাং তখন তো এটা আপত্তিকর হয় নাই। আজকে বলছেন বাংলাদেশের রিপোর্টের উপর ভিত্তি করে, তা আপনি কি তখন কি ছিল? সুতরাং আপনি বলতে পারেন তখন হিউম্যান রাইটস ভায়োলেশন আরও অনেক বেশি হতো, সংবাদ মাধ্যম ভয়ে সব প্রকাশ করতে পারতো না। এখন আপনার সেই ভয়ের জায়গাটা তুলে দিয়েছেন, বলছেন যে স্বাধীন বলে অনেক কথা বলতে পারছে, তাতে হয়তো যা ঘটছে তার বেশিরভাগ সংবাদ মাধ্যমে আসছে, এটা বলতে পারেন আপনি বড় জোর। কিন্তু স্বাধীনতা পাচ্ছে বলে মিথ্যা কথা লিখছে হিউম্যান রাইটস ভায়োলেশনের, এই তথ্য হাজির করাটা ওই যে মাসুদ কামাল ভাই যেটা বললেন, এইটা ওই জায়গায় বসে, ওই পদে বসে যে পেশা থেকে আসছেন সেটা থেকে এসে এই আচরণটা মানায় না। আমরা ওই বাংলাদেশে হাসান মাহমুদ ও কি বলল সেটা আমরা দেখতে চাই না, পলক কি বলল সেই রকম চেহারা দেখতে চাই না। এমনকি ভবিষ্যতে যেই বিএনপি এবং জামায়াত ইসলামকে হিউম্যান রাইটসের উপরে মীনাক্ষী গাঙ্গুলিরা বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে সহযোগিতা দিয়েছে তাদের দৃষ্টিতে ন্যায্য রিপোর্ট করে, ভবিষ্যতে বিএনপি জামাত ক্ষমতায় আসলেও হয়তো তাদের কাছে এই মীনাক্ষী গাঙ্গুলিকে খারাপ লাগতে পারে, কারণ তারা তাদের দায়িত্ব পালন করে। তারা আপনার আমার চেহারা দেখে আমার কথায় দায়িত্ব পালন করবে না, বরং তাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলে আরও বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা হবে। সেটা না করে উচিত হচ্ছে তদন্ত করা। এবং এই ঘটনাটা যখন ঘটে, যে সাংবাদিক পান্নাকে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও অনেকের ব্যাপারে আমি বলছি না, অন্তত 2 জনের ব্যাপারে বলছি, একজন সাংবাদিক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের রাজনৈতিক মতাদর্শ আছে, তাদের অবস্থান আছে, তাদের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের একটা অবস্থান আছে। অ্যাপার্ট ফ্রম দিস, যদি কোনো ষড়যন্ত্রে যুক্ত থাকে যেটা রাষ্ট্রের জন্য গুরুতর হুমকি, তাহলে সেটার ছিটে ফোটাও তো আমরা জানতে পারছি না। আমরা যে এই সরকারকে বা তাদের কার্যক্রমকে ডিফেন্ড করব, ডিফেন্ডই তো করে আসছি অনেক কিছুতে, সেই সুযোগটুকু আমাদের দেন, সেটুকু তথ্য অন্তত যে আমাদের অবহিত করেন যে ওরা এত বড় বিরাট এক ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এতদিনে ইউনূসের সরকার পড়ে যেত তাদের জামিন দেওয়া হলে।
তা তো বলছেন। জি জি, স্বচ্ছতা চাচ্ছেন তাই তো ডাক্তার সায়ন্ত ভাই? Definitely. আসাদুজ্জামান ফুয়াদ, উপদেষ্টা ফাউজুল কবির খান আজ সকালে লিখেছেন, নিজে পদে থেকে অন্যায় সুবিধা গ্রহণ করে নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে ব্যবসা বা চাকরি দেই নাই, নিজের সীমিত সামর্থ্যের সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি। শিক্ষকতা সূত্রে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার নিশ্চিত সুযোগ গ্রহণ করিনি। আজ 72+ বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয়। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। নাহিদ ইসলামের এমন বক্তব্য তাকেই খণ্ডাতে হবে। দেশেই ছিলাম, এর আগেও ঝড় ঝঞ্ঝা এসেছে, ইনশাল্লাহ বাকিটা জীবন বাংলাদেশেই কাটিয়ে যাব। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব নেওয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে। বলছেন, যারা 5 আগস্ট পালিয়েছিল তাদের সিম্প্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে, বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে। এনসিপি আর উপদেষ্টা পরিষদকে মুখোমুখি অবস্থানে চলে গেলেন, এরকম কিছু মনে হচ্ছে? না, আমার কাছে তা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে নাহিদ, সার্জিস থেকে শুরু করে যারা এই সেফ এক্সিটের আলোচনা তুলছে, এটা আসলে একটা ফ্রাস্ট্রেশন থেকে তুলছে যে গণ অভ্যুত্থান থেকে আসা যে সরকার, যে অ্যাডভাইজাররা এসছেন, তাদের কাছ থেকে তারা যে রোল এবং পারফরমেন্স আশা করেছিলেন এটা তারা ডেলিভার করতে পারেন নাই। কালেকটিভলি এটা আমরা বারবার বলেছি, যে প্রফেসর ইউনূসের সামনে আমরা বলেছি, এবং সেজন্য আমরা বারবার বলেছি যে আপনার উপদেষ্টা পরিষদকে কোনো না কোনো ফর্মে জবাবদিহিতার অধীনে আনা দরকার। ন্যূনতম একটা জায়গা দেখেন কি কি হতে পারে, সেটা যে এই উপদেষ্টাদের অনেকে কিন্তু সুশীল। তারা যখন মঞ্চের এই পারে থাকেন তখন কিন্তু তারা বিএনপিকে, আওয়ামী লীগকে, রাজনীতিবিদদেরকে বলেন, তাদের আয় উপার্জনের তথ্য প্রকাশ করেন। নির্বাচন কমিশনকে তারা ওয়াজ মাহফিল করেন যে নির্বাচন কমিশন আইন বদলানো দরকার, দৌড়ে দৌড়ে এদেরকে ধরেন। কিন্তু আজকে যখন তারা ওই বিএনপি আওয়ামী লীগের চেয়ারটাতে বসছেন, এখন তারা নিজের সম্পত্তির হিসাব দিচ্ছেন না। বারবার কিন্তু এই দাবিটা করা হয়েছে যে আপনারা আসার সাথে সাথে আপনাদের সম্পত্তির হিসাব দেন। 1 বছর হয়ে গেছে, এখনও দেন নাই। যাওয়ার পরেও সম্পত্তির হিসাব দিতে হবে। এবং তারপরে বিভিন্ন উপদেষ্টাদের ব্যাপারে নামে বেনামে অমুক তমুকের সম্পত্তি পাহারা দেবার আলোচনা আসছে। বিভিন্ন কোম্পানিকে পলিসি মানে ফ্যাসিলিটি করা, নিজে টাকা নেওয়া না, কিন্তু একটা পার্টিকুলার কোম্পানিকে একটা পার্টিকুলার পলিসির ব্যাপারে ফেভার করা, একটা তথ্য দিয়ে সাহায্য করা যে আমি আগামী এপ্রিল মাসে তেলের দাম, গ্যাসের দাম বাড়ায় দিব। এই তথ্যটা আপনি ডিসেম্বরে জানুয়ারিতে জানাই দিলেন তাকে, তো সে মজুত করে ফেলছে। তাহলে একটা পলিসি ইমপ্লিকেশনের একটা যে ফেয়ার ডিল তাকে করবার সুযোগ করে দিলেন। তো সেই রকম জায়গাগুলো থেকে প্রত্যেকের জবাবদিহিতার জায়গাটা আনা দরকার। মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমরা এই কথা বলবার পরে আমার শুধু মনে পড়ে যে বিডার আশিক চৌধুরী আমাকে ট্যাগ করে ওনার আমলনামার হিসাব দিয়েছেন, যে আজকে উনি আমাদের আমলনামার হিসাব চেয়েছেন, আমি 10 মাসে কি করেছি, এখন কি করছি এবং যাওয়ার আগ পর্যন্ত কি কি করবার পরিকল্পনা করছি। উনি বিশাল স্ট্যাটাস দিয়ে সেটা করেছেন। বাকিরা কেন করতে পারলো না? আপনাদের সময় নাই? হ্যাঁ, আমি 2-1 উপদেষ্টাকে পার্সোনাল জিজ্ঞেস করছি, আপনাদের আমলনামার হিসাব দিচ্ছেন না কেন? বলে কাজ করে তো কুল পাচ্ছি না। আপনি কি কাজ করেন? আপনি কি কাজ করেন যেটা লেখা দেওয়ার সময় পাচ্ছেন না? এটা তো আমরা দেখতে চাই। কারণ আপনারা অধিকাংশ উপদেষ্টা দেখবেন প্রেস ফেস করে না, ব্রিফিং করে না, পাবলিক অ্যাকাউন্টেবিলিটি নাই, টক শোতে আসে না। তাহলে আমি জানবো কিভাবে? আমরা যে আল্লাহর ওয়াস্তে দয়া দাক্ষিণ্য কইরা কালেকটিভলি গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরা আপনাকে উপদেষ্টা বানাইছে, আপনার কোনো না কোনো ফর্মে তো একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, জবাব দিতে থাকতে হবে। তো সেই জায়গাটাতে দেখলাম ওনাদের যথেষ্ট একটা লুকোচুরি শাইনেস আছে। তো এইটার এই যে ফ্রাস্ট্রেশনটাই সার্জিসের একটা ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়েছে, একটা ভাষায় বের হয়েছে, নাহিদ একভাবে বলেছে। বাট মোটা দাগে আমি যেটা বোধ করছি সেটা হচ্ছে যে আমাদের এক্সপেকটেশনের যে একটা প্রত্যাশা পূরণ হয় নাই, সেই জায়গা থেকে সেফ এক্সিট খুঁজতে হবে। কোনো উপদেষ্টা ধরে নিয়েছেন যেহেতু বিএনপি ক্ষমতায় আসতেছে, বিএনপির সাথে একটু বেশি ওঠা বসা করা, একটু গোপনে সোপনে চা কফি বেশি করে খাওয়া, বিভিন্ন ক্লাবে দেখা সাক্ষাৎ করা টরা, এগুলো একটু হচ্ছে এবং এগুলো ধরেন ওনারা জানে, আমরা জানি, আপনারা 2-1 একটু খবর টবর পান, ক্যামেরাম্যান পাঠায় দেন। তো এইটা হয়তো অনেকে বোধ করতেছেন সেফ এক্সিট, কিন্তু আমি ওটা ওইভাবে দেখছি না। জি, মাহিন সরকার, যদিও ব্যারিস্টার ফুয়াদ বলেছেন হয়তো তারা কোনো ধরনের হতাশা থেকে কথাগুলো বলেছেন, কিন্তু একটা জিনিস আমরা খুব অবাক হয়ে দেখলাম, নাহিদ ইসলাম বললেন উপদেষ্টারা সেফ এক্সিট চায়, আখের গুছিয়েছে। তারপরে দেখলাম আপনাদের আন্দোলনের সহযোদ্ধাদের ঘরে 2টা টিভি চ্যানেল, মানে চাপ দিয়ে টিভি চ্যানেল আদায় করে নেওয়া। দেখুন, এই বিষয়ে কিন্তু অলরেডি এর আগেও একটা টিভি চ্যানেলের টক শোতে আর কি আমি জানি না, একটু বলেন না দিয়েছে। এই টিভি চ্যানেলের যারা মালিকানা বা শেয়ার হোল্ডার, এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত অনেকেই আছে, কিন্তু
তাদের নাম আসছে আপনাদের নামে হয়েছে। হ্যাঁ, লাইসেন্সগুলো আপনাদের সহযোদ্ধাদের নামে। সেখানে আর কি সবাই মানে বিভিন্ন রাজনৈতিক দলের আরো অনেকেই আছে, তো সেই জায়গা থেকে হয়তো তাদের নামে হওয়ার কারণেই এটাকে এনসিপির চ্যানেল বা এই জাতীয় কোনো কিছু বলা হচ্ছে। আসলে বিষয়গুলো সেরকম নয়। আমি অনুরোধ করব যে আসলে এইভাবে প্রচার না করতে, কারণ যদি প্রচার করাই হয় আসলে পুরোপুরিভাবে মানে সবার তথ্য নিয়ে ডাটা নিয়ে আর কি প্রচার করা উচিত, তা না হলে আসলে জনমনে একটি এইরকম যদি একটা অপপ্রচার হবে, আপনারা রাজনীতি করেন, এখন রাজনীতিতে অনেক হিসাব নিকাশ করতে হয়, তাহলে আপনাদের নামেই কেন লাইসেন্সগুলো নিতে হলো? মানে আপনাদের সহযোদ্ধাদের নামেই কেন নিতে হলো লাইসেন্স? তারা দীর্ঘ সময় যাবত তারা বিভিন্ন চ্যানেলের সাথে যুক্ত ছিল, তাদের মানে সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। তারা টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন না মাহিন সরকার? টিভি চ্যানেলের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু তারা সাংবাদিক ছিলেন। হয়তো খুব বড় রকমের কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু তারাও সাংবাদিক ছিলেন। তো সেই জায়গা থেকে তাদেরকে মাহিন সরকার দেখুন, একটি জায়গায় আসলে শেয়ারে যদি কেউ থাকে বা শেয়ার হোল্ডার হয়, সেক্ষেত্রে তো যে কারণে আমি থাকতে পারে। তো সেই বিষয়টি আর কি আমাদের এনসিপির তরফ থেকে আমাদেরকে আর কি ব্যাখ্যা করা হয়েছে যে এভাবেই আর কি টিভি চ্যানেলের নাম নেওয়া হয়েছে এবং এটি আর কি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে এনসিপির একটি টিভি চ্যানেল বা দুইটি টিভি চ্যানেল আর কি আমরা আপনাদের নামে যদি টিভি চ্যানেল হয় সেটা তো প্রচারিত হবে আপনাদের নামে, অন্য কারো নামে তো প্রচারিত হওয়ার সুযোগ নেই। গণমাধ্যম তো এইভাবেই কাজ করে, কাগজে কলমে যা দেখবে সেটাই বলবে, তার পেছনে কারা আছে, কাদের সঙ্গে মিলে আপনারা নিয়েছেন সেটাকে সংবাদ মাধ্যম প্রচার করবে। সেটাই তো আমি বলছি যে তাহলে তার পিছনে যারা আছে প্রত্যেকেরই তো একটা মানে যারা বিএনপি পন্থী ব্যক্তি তাদের মধ্যে শেয়ার হোল্ডারের মধ্যে, তো সেখানে তো তাদেরও তো মতামত থাকবে, এখানে তো তাকে আমি বাদ দেওয়ার সুযোগ পাচ্ছি না। তো সেটাই আমি বলছি যে মাহিন সরকার শুনতে পাই উপদেষ্টা আসিফ নজরুলকে শিক্ষা দিতে তার লাল ছাগল চুরি করে খেয়ে ফেলেছে আপনাদের সহযোদ্ধা কেউ বা কারা। তারপর এখন নাহিদ ইসলাম বললেন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন, সময় হলে নাম প্রকাশ করবেন। সার্জিস আলম বললেন পৃথিবীতে সেফ এক্সিট নেয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। যে ছাত্র নেতৃত্বের পরামর্শে এই অন্তর্বর্তী সরকার গঠিত, তারাই কেন সেফ এক্সিটের কথা বলছে? আপনি একটা উদাহরণ আমি দেই, মতিউরের ছাগল দিয়ে শেখ হাসিনা সরকারের পতন শুরু, এটা এমনটা অনেকেই বলেন। আসিফ নজরুলের লাল ছাগল দিয়ে আপনারা কি কোনো কিছু শুরু করলেন কিনা? দেখুন, আমরা আসলে লাল ছাগল এবং সেফ এক্সিট দুটোই আমি চাচ্ছি যে খণ্ডাতে, কারণ এটি মানুষের প্রশ্ন অনেকেরই। আসলে সেফ এক্সিট বিষয়টা অনেক এখন শোনা যাচ্ছে। সেফ এক্সিট বলতে আসলে নাহিদ ইসলাম কি বুঝিয়েছেন তিনি আসলে সবচেয়ে ভালো বলতে পারবেন। এখন আমার কাছে মনে হয় সেফ এক্সিট বলতে আসলে অনেকেই ধরে নিচ্ছে তারা হয়তো বিদেশে পালিয়ে যাবে উপদেষ্টারা বা সেরকম। আসলে এই যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটির জায়গা কম। ফুয়াদ ভাই বললেন যে তারা কিন্তু প্রেসকে কম ফেস করে, তো তাদেরকে কোশ্চেন আসলে কে করবে? আমি তো গিয়ে কোশ্চেন করতে পারবো না। এখানে গণ অভ্যুত্থানের নাহিদ সাহেব একজন নেতা, আমিও একজন ভূমিকা রাখা ব্যক্তি, তো আমারও কিন্তু অনেক কোশ্চেন আছে, আমার অনেক বলার জায়গা দরকার, কিন্তু তাদেরকে বলার মতো কোশ্চেন করার মতো আমি জায়গা পাচ্ছি না। তো যে গণ অভ্যুত্থানের যে জায়গাগুলোতে আমি মনে করি যে কাজ করা দরকার ছিল, সেই জায়গাগুলোতে যদি কাজ না করে এই সরকার চলে যায়, তাহলে তো আমার অবশ্যই তাদেরকে প্রশ্ন করার জায়গা আছে। তো সেইখান থেকেই সেফ এক্সিট তারা হয়তো খুঁজছেন কিনা, এটি আমার জায়গা থেকে মনে হচ্ছে যে সেফ এক্সিট বলতে তিনি আসলে সেটি বুঝিয়েছেন। এবং যদি হয় যে তারা বিদেশে পালিয়ে যেতে চান, এটা আসলে নাহিদ ইসলামের টোটালি ক্লিয়ার করা উচিত। উনি এনসিপির নেতা হিসেবে বলেছে, তার চেয়ে বেশি দরকার এটি আসলে গণ অভ্যুত্থানের নেতা হিসেবে। এনসিপির নেতাই না, তিনি উপদেষ্টা পরিষদের ছিলেন এবং তিনি চাইলে কি এখন আর উপদেষ্টাদের সাথে কথা বলতে পারেন না? মানে তিনি, আপনি বলছেন জবাবদিহিতা চাইলেও পাওয়া যায় না, মানে তিনি ফোন করলে বা তিনি দেখা করতে গেলে উপদেষ্টারা মুখ ফিরিয়ে নেন, এরকম কিছু? তিনি আসলে তিনি কোশ্চেন করলে তারা কি উত্তর দিতে আসলে বাধ্য? কেন বাধ্য না, আমি করেন কিনা আমি জিজ্ঞেস করছি। তিনি করলে তো আসলে তিনি এই কোশ্চেন রাখতেন না। জি জি, তার মানে সম্পর্কটা ভালো না, এরকম কিছু উপদেষ্টাদের সঙ্গে। আরেকটি হলো ছাগল কাণ্ডের কথা বললেন, এখানে আমি সেই প্রশ্নে যেতে চাই। উপদেষ্টাদের সাথে সম্পর্ক ভালো খারাপ এটি নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে দিতে পারবেন, তবে আমাদের কাছে মনে হয়েছে নাহিদ ইসলামের বিভিন্ন কথায় বিভিন্ন সময়ে বা পার্টিতে তিনি বিভিন্ন সময়ে যে কথাগুলো বলেন, সেখান থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই উপদেষ্টা পরিষদের আসলে যে দায়িত্ব ছিল পরিপূর্ণভাবে পালন করতে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যর্থ হয়েছে। এই যে আমরা মাত্রই জানলাম একটি তথ্য যে সেটি হলো 73%। এটি আসলে অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 73% যাদেরকে ধরা হয়েছে অপরাধে,
তারা ছাড়া পেয়ে গেছে। তো তাহলে 100 জনের মধ্যে 73 জন অপরাধী যদি ছাড়া পায়, সেখানে তো আমার নিরাপত্তার প্রশ্ন আছে। তো আমি খুব স্বাভাবিকভাবে এখানে তো ক্ষিপ্ত থাকবো। এখানে ছাগলকাণ্ডের বিষয়টিও আমি বলতে চাই যে আসলে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং রিফাত রশিদ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ওই সময়ে তখন আমাদের পার্টি গঠিত হয়নি। সে সময় তারা হয়তো কোনো একটা পার্টি করার জন্য আসিফ নজরুল স্যারের কোনো একটা ছাগল তারা নিয়ে গিয়েছিলেন। এখানে ব্যক্তিগতভাবে যদি আমি দেখি, বিষয়টা আসলে খুবই হাস্যকর।